ইফতারে একটা বেগুনি বেশি নেওয়ার কারণে পুরো পরিবারের সামনে অনন্যাকে বেশ কথা শোনালো তার শাশুড়ি। অধিকাংশই ছিল বাবার বাড়িতে খাওয়া নিয়ে। মাথা নিচু করে আবার প্লেটে বেগুনিটা তুলে রেখেছিল মেয়েটা। শেষ পর্যন্ত প্রায় অনেকগুলো বেগুনি থেকে গেলেও আর গলা দিয়ে নামল না মেয়েটার। তারাবির নামাজ পড়ে শাশুড়ি গজগজ করে বললেন, বাড়ির বউদের এত মুখ থাকা ভালো না। এত খাই খাই স্বভাব কেন থাকবে? বেগুনি বেশি খাওয়ার কথাটা ফোন করে নিজের মেয়েদেরকেও জানালেন। লজ্জায় মাথা তুলতে ইচ্ছে করছিল না অনন্যার। চোখে মুখে পানি দিয়ে এসে রাতের রান্না বসালো। এই বাড়িতে আবার নিয়ম আছে, 3 বেলা গরম গরম তরকারি দিয়ে ভাত খায়। সকাল দুপুর রাতে আলাদা আলাদাভাবে রান্না করতে হয়। রোজ যা রেখে একবার ইফতারের আগে রান্না করলে চলবে না, ইফতারের পরে রান্না করতে হবে, আবার সেহরির সময়। এই নিয়ম আগে ছিল না, তৈরি হয়েছে অনন্যা বাড়িতে আসার পর থেকে। উচ্চ মধ্যবিত্ত পরিবারের ছেলে রাসেল মায়ের আয়েশের জন্য সব করেছে, কিন্তু সেসব কিছুতে হাত দেওয়ার অধিকার নেই অনন্যার। শিলপাটায় মশলা বেটে রাঁধতে হয়, এমনকি 3 বেলা মশলা বেটে রাঁধতে হয়, না হলে তরকারি স্বাদ লাগে না। মশলা বাটতে বাটতে কী সব ভাবছিল সে। শাশুড়ি এসে বললেন, তাড়াতাড়ি করা যায় না? ইফতারের পর মানুষের ক্ষুধা লাগে। হাত চলে না কেন তোমার? সামান্য ডাল ভাত হতে কত সময় লাগে? সামান্য ডাল ভাতের দিকে তাকালো অনন্যা। আলু চিংড়ি চচ্চড়ি, রুই মাছের ঝোল, মুরগির মাংস, ডাল, সাথে ধনেপাতা মরিচ বাটা। ইফতারের পর 2 ঘন্টা লেগে গেছে এটুকু করতে। ওড়নায় হাত মুছে টেবিলে খাবার দিয়ে পাশেই দাঁড়িয়ে রইল। সবার খাওয়া শেষ হতে আবার রান্নাঘর। অপরদিকে রাসেল মায়ের ঘরে উকি দিয়ে চলে গেল রান্নাঘরে। অনন্যা তখনও খায়নি। এঁটো প্লেটগুলো বেসিনে রাখার সময় রাসেল এসে বলল, এখনও এসব করছো? যাও ঘরে যাও, নামাজ পড়ো আগে। হাতের কাজ শেষ করে যাচ্ছি। আমি যেতে বলেছি না? খানিকটা উঁচু স্বরে রাসেল কথাগুলো বলল। মায়ের কান অবধি নিশ্চয়ই পৌঁছেছে। ওর মা বেরিয়ে এসে বলল, কি বেয়াদব মেয়ে রে, যা বলেছে শুনতে পাচ্ছ না? মা, তুমি আবার উঠে এলে কেন? যাও রুমে যাও, ঘুমিয়ে পড়ো। না, বুঝেছি, তোমাকেও না জোর করলে হবে না। আবার বলো না যে তুমি আমার হাতে হাতে কাজ করতে এসেছো। রাসেলের মা খানিকটা নতুন সুর ধরে বললেন, সে কপাল আছে, না হলে এইসব এইভাবে পড়ে থাকবে? ওই দেখ, তোর কাপড় এখনো ভাঁজ অবধি করেনি। এখন করেনি, করে ঘুমাবে। তুমি যাও না, তোমাকে দিয়ে হবে না, চলো তো দেখি। রাসেল মায়ের রুমে গিয়ে মাকে বিছানায় শুইয়ে দিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। যাওয়ার আগে বলল, যখন ও বুঝবে মা বাবা সত্যি ঘুমিয়েছে, দরজা খুলে দেবে। তাছাড়া বাথরুম তো রুমেই আছে। অনন্যা এসব দেখে মাথা নিচু করে রুমে চলে গেল। অজু করে তারাবি আর এশার নামাজ পড়ল। ক্ষুধা ক্লান্তিতে কখন ঘুমিয়েছে খেয়াল নেই। ঘুম ভাঙল ঠিক 12টার পর। ধরফড়িয়ে উঠে বসেছে, ঘড়ির দিকে তাকালো। এখন না উঠলে 3টের মধ্যে রান্না শেষ হবে না। গরুর মাংস ফ্রিজ থেকে বের করে ছাড়াতেও সময় লাগবে। চুলগুলো হাত খোপা করে রান্নাঘরে এসে দাঁড়ালো। মুহূর্তেই সব কিছু কেমন অনুভূতিহীন লাগছে তার। ভাতের পাতিল থেকে সবেমাত্র 2 মুঠো ভাত বেড়ে প্লেটে নিয়েছে খাবে বলে। সেই সময় রাসেলের মা দরজা খুলে বেরিয়ে এলো। এত রাতে অনন্যাকে ভাত খেতে দেখে তেড়ে এসে ভাতের প্লেটটা হাত থেকে নিয়ে বলল, লাজ লজ্জা নাই? সেটা না হয় বুঝলাম। এত রাতে ভাত খেয়ে সংসারের ক্ষতি করার মানে কি? আয় রুজিতে বরকত আমার পরিবার থেকে তুলে উঠতে পড়ে লেগেছ? এক রাতে কয়বার খেতে হয়? আম্মা, আমি রাতে খাইনি, চোখ লেগে গেছিল, তাই আর খাওয়া হয়নি। 1 রাত না খেলে কিছুই হবে না, সেহরিতে খেও। এখন যাও, রুমে যাও। অনন্যা বেসিনে গিয়ে হাত ধুতে লাগলো। ঠিক তখনই তার শাশুড়ি রান্নাঘরের দরজায় তালা দিয়ে চাবি নিয়ে চলে গেলেন নিজের রুমে। ক্ষুধা পেটে নিয়ে অনন্যা নিজের রুমে ফিরে গেল। বিছানায় রাসেল ঘুমিয়ে আছে। পাশে গা এলিয়ে দিতেই ওর উপর দিয়ে হাত রেখে বলল, এত রাতে কই গিয়েছিলে?
রান্নাঘরে ছিলাম। আর কোনো কিছু না বলে ঘুমিয়ে গেল রাসেল। কিন্তু ঘুম এলো না অনন্যার। আবার ঘন্টা 2 পর শাশুড়ির ডাক পড়তেই রাসেল বলল, মা, ও তো মাত্রই ঘুমালো। রাসেলের মা কোনো জবাব না দিয়ে রান্নাঘরে গেলেন গজগজ করতে করতে। চোখ উপচে পানি আসছে। এই ছেলে তার বউয়ের হয়ে কথা বলল। এখন রাতের রান্নাটা সে করবে? রান্নাঘরে তালা খুলে অবাক হলেন। অনন্যা সব করে তবেই ঘুমিয়েছিল। পাতিলে গরুর মাংস রান্না করা, দুধ জাল দেওয়া আছে, কেবল ভাত রান্না করলেই হবে। তবুও এই মুহূর্তে চাল ধুবে কে? নবাবের বেটি ঘুমোবে আর তাকে ভাত রেঁধে খাওয়াবে কে? রাইস কুকারে হাত দিতেই দেখলো ভাতটাও রান্না করা আছে। 1 ঘন্টা পর খেলেও গরম থাকবে। অপরদিকে হাত বাড়িয়ে অ্যালার্ম ঘড়িটা বন্ধ করলো রাসেল। আর ঘন্টাখানেক সময় আছে। আস্তে আস্তে অনন্যাকে ডেকে বলল, ওঠো অনন্যা, মা না হলে রাগ করবে। অনন্যা উঠে ঘড়ি দেখে তড়িঘড়ি করে বের হলো। রাতে নামাজ পড়ে রান্নাঘরে পা দিতে পারেনি। তার আগে সেখানে তালা দিয়েছে। এখন এই 1 ঘন্টায় কি করবে সে? কান্নায় হাত পা অসাড় হয়ে আসছে তার। শাশুড়ির দরজায় ধীরে ধীরে আঘাত করে চাবি চাইল সে। রাসেলের মা খানিকটা বিরক্ত নিয়ে চাবি হাতে দিয়ে বলল, বউ মানুষের এত সুখ ভালো না। রাতে না ঘুমোলে কি হয়? আমরা না ঘুমিয়ে রোজায় রান্না করিনি? অনন্যা কথা না বাড়িয়ে দ্রুত চলে গেল রান্নাঘরে। চাবি দিয়ে তালা খুলে অবাক হয়ে গেল। সব গোছানো অবস্থায় আছে, রান্নাও করা আছে। সে অবাক হয়ে দাঁড়িয়ে রইল খানিক সময়। তারপর চুলায় তরকারি, দুধ গরম করে টেবিলে খাবার দিল। সেহরি খাওয়ার পর টেবিল গোছাতে গোছাতে রাসেল এসে তার মায়ের সামনে অনন্যাকে বলল, আমার ভীষণ মাথা ব্যথা, মাথা টিপে দেবে এসো, না হলে সারাদিন কাজ করতে পারবো না। রাসেলের মা ছেলের কথা শুনে বলল, আয় বাবা, আমি দিচ্ছি। অনেক ব্যথা? মা, তুমি তো জানো ব্যথা হলে ঘন্টা 2 মাথা টিপে না দিলে ঠিক হবে না। তুমি বিশ্রাম নাও। অনন্যা কাজ ওভাবে রেখেই ঘরে এলো। রাসেল বিছানায় শুয়ে আছে। পাশে বসে মাথায় হাত দিতেই বলল, শুয়ে পড়ো অনন্যা, আপনার না মাথা ব্যথা? রাসেল হাত ধরে তাকে পাশে শুইয়ে দিয়ে বলল, ঘুমাও মেয়ে, আমি যতটুকু পারি আমাকে সেইটুকু করতে দাও। রান্না আপনি করেছেন? এই জন্য মায়ের ঘরের দরজা আটকে রেখেছিলেন? এত বেশি কথা বলে না মেয়ে, ঘুমাও এখন, সকালে আমি ডেকে দেব। অনন্যার চোখে পানিতে বালিশ ভিজে গেল, কিন্তু এবার কষ্টে নয়, স্বস্তিতে। প্রায় বেলা 8টার দিকে বিছানা ছাড়ল অনন্যা। তলপেট ধরে বসে পড়ল সাথে সাথে। বুঝতে বাকি রইল না আগামী 7 দিন আর রোজা রাখাটা হবে না। রাসেল ফ্রেশ হয়ে অফিস যাওয়ার সময় ওর দিকে তাকিয়ে কিছু একটা ভাবল। অফিসে চলে যাওয়ার আগে একটা ব্যাগে করে কিছু খাবার রুমে এনে দিয়ে বলল, মাকে কিছু বলার প্রয়োজন নেই, আজ রান্নাও করবে না, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসব। কিন্তু আম্মা, আমি ম্যানেজ করে নেব, বিশ্রাম নাও। তবুও অনন্যা উঠে ধীরে ধীরে প্লেট পরিষ্কার করে হাতের কাজ শেষ করলো। বেলা যখন 10টা, কেউ ওঠেনি। 1 গ্লাস পানি নিয়ে রুমে এলো। খাবার ওষুধ খেয়ে চোখ বন্ধ করতেই ঘুম নেমে এলো চোখে। ঘুম ছাড়লো যখন রাসেলের বোন এসেছে। তাদের বাচ্চাদের জন্য রান্নাবান্না করার ডাক পড়ল। ওদের জন্য নুডলস রান্না করে ঘরে ফিরে এলো অনন্যা। ফোনে রাসেলের মেসেজ, দুপুরের খাবার খেয়ে নিও, ব্যথা কমেছে? শোনো মেয়ে, তুমি খাবার না খেলে আবার সেটা ফেলে দিতেও কিন্তু আমাকে যেতে হবে। আর আমার কিন্তু খাবার অপচয় পছন্দ নয়। দীর্ঘশ্বাস ফেলে অনন্যা খাবার বের করে মুখে দিতেই বাইরে থেকে রাসেলের বড় বোনের মেয়ের কণ্ঠ শোনা গেল, নানু, নানু, দেখো মামি রোজা রেখে ঘরে বসে খাচ্ছে, দেখে যাও। রাসেলের মা দৌড়ে রাসেলের রুমে প্রবেশ করলো। অনন্যার হাত থেকে খাবারের প্যাকেটটা নিয়ে বলল, রুনু, ওর বাপ মায়ের খবর দে, এমন নাস্তিক মেয়েকে আমি আমার ঘরে আর রাখবো না, এক মুহূর্তও না। অনন্যা মাথা নিচু করে দাঁড়িয়েই আছে। আজ 17 রমজান, বাকি 16 দিন সে রোজা রেখেছে কি না এটা নিয়ে নানা কথা বলতে লাগলো রাসেলের মা। অনন্যা মিনমিন করে শুধু বলল, আম্মা, আমার মাসি। চুপ থাক বেয়াদব মেয়ে। এই রুনু, কল দিয়েছিস? রাসেলের বোন সত্যি কল দিয়ে অনন্যার বাবা মাকে ডাকলো। মেয়ের শ্বশুরবাড়ি থেকে কল পেয়ে ছুটে এলেন ওনারা। অনন্যা তখনও মাথা নিচু করে সবার সামনে দাঁড়িয়ে আছে। কুশলাদি বিনিময় করার প্রয়োজন বোধ করল না রাসেলের পরিবার।
আপনার মেয়ে আপনারা নিয়ে যান। রোজার দিনে ঘরে বসে চুরি করে খাবার খাচ্ছিল। মেয়েকে নিয়ে ইচ্ছে মতো গিলিয়ে তারপর আমার বাড়ি পাঠাবেন। অনন্যার মা বাবা মেয়ের দিকে তাকালেন। লজ্জায় নিচু হয়ে থাকা মেয়েটার মুখে তখন এক আকাশ অভিমান এসে জমল। অনন্যার মা তাকে ডেকে বললেন, কি হয়েছে অনন্যা, তুমি কি খাবার খেয়েছো? অনন্যার চুপ থাকাটা সবাই বেশ বুঝতে পারল। এরপর শুরু হলো তার নামে নানান বিষয়ে নালিশ দেওয়া। রাতে রাইস কুকারে ভাত বসিয়েছিল, সেটাও কারণ সে বউ মানুষ হয়েও একবেলা ভাত রান্না করতে কেন এত অনীহা তার। সকল অভিযোগ শুনে অনন্যার ভাই এবার বললেন, আচ্ছা ঠিক আছে, আমার বোনের দোষ, সব শুনলাম, এবার বলুন আপনারা কি চাইছেন? রাসেল কোথায়? যার বউকে নিয়ে মা বোনেরা সালিশি করছে সে কোথায়? আমার ছেলে তোমার বোনের মতো গান্ডে পিণ্ডে গেলে না, এই রাক্ষস পালতে গিয়েও টাকা কামাতে হয়। আমার বোন ঠিক কী খাচ্ছিল? রুটি খাচ্ছিল। রুটি না মা, ডাল পরোটা। শুধরে দেয় রাসেলের বোন। সেটা দেখে স্মিত হাসল অনিক। অনন্যার হাত ধরে বলল, তোর কি মাসিকের দিনগুলো চলছে? রাসেল জানে? অনন্যা মাথা দুলিয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। অনিক কিছু বলার আগে রাসেল ভেতরে প্রবেশ করলো, হাত ভর্তি ইফতারি আর রাতের খাবার নিয়ে। বোনেরা আসবে সে জানতো, কিন্তু শ্বশুরবাড়ির লোকজন হুট করে। কিছু বলার আগে রাসেলের মা আবারও যা ইচ্ছা বলা শুরু করলো। কথায় কথায় এটাও বলে ফেললো এই মেয়েকে আজকেই তালাক দিয়ে দিতে, তার বড় বোনের মেয়েকেই আনবে। রাসেলের তো আগে থেকেই খালাতো বোনকে পছন্দ ছিল, মাঝখানে দেখে শুনে নিজেই এই মেয়েকে এনেছিল। কে জানতো দুধ দিয়ে কালসাপ পুষেছে। এখনও বোন নিজের মেয়েকে দিতে রাজি আছে। রাসেলের বিয়ে নিয়ে তো আপত্তি নেই, উপরন্তু একটা ফ্ল্যাটও দেবে বলেছে। অনন্যা কিছু বলতেই পারছে না, শক্ত করে ভাইয়ের হাত ধরে রইল। বাবা মাও চুপচাপ বসে আছে। অনন্যা জীবনের সবচেয়ে বড় ভয়টা পাচ্ছে, তাকে যদি আজ এই বাড়ি থেকে বের করে দেওয়া হয় তাহলে সে কোথায় যাবে। মনে পড়ে গেল বাবার বলা বিয়ের আগের কথাগুলো। বাবা তাকে মাঝে মধ্যেই বলতো, হোক না বিয়ে, বিয়ের পর প্রতিদিন সালিশি বসবে, দুদিন পর এনে ফেরত দিয়ে যাবে। সত্যি আজ তাকে নিয়ে বিচার বসেছে, তালাকের কথাও চলছে। এই কথার ভয়ে সে সব কিছু মুখ বুজে সহ্য করে নিয়েছে। অনেকে বলে এই যুগে এসে কি এইসব সহ্য করে, কিন্তু অনন্যাকে করতে হচ্ছে। বিয়ের আগে চাকরিতে ছিল, কিন্তু সেখানেও তো নানান পরিস্থিতি ছিল। ছেলে কলিগদের অধিকাংশ কথাই ছিল মেয়েদের চাকরি কেন করতে হবে, কিন্তু তারা বুঝতে চায় না যে চাকরিটা কেউ শখ করে করে না। নানান কথার মাঝে রাসেলের মা আর একটা কথা তার কানে বাজল, মেয়ে নিয়ে যাচ্ছেন যান, আমার ছেলে দেওয়া গয়নাগাটি খুলে রেখে যান। রাসেল মাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু লাভ হচ্ছে না। রাসেলের বাবা কোনো উপায় নেই। সে যদি ছেলের বউয়ের পক্ষে কথা বলে তাহলে রাসেলের মা এক মুহূর্তে তাদের সম্পর্ককে নোংরা করে ফেলবে, তাই বাধ্য হয়ে চুপ রইল। রাসেল দীর্ঘশ্বাস ফেলে অনিককে বলল, ভাইয়া একটু এইদিকে আসুন। মিনিট 10 পর অনিক এবং রাসেল ফিরে এলো। তখনও তর্ক বিতর্ক চলছে। অনন্যা চুপচাপ দাঁড়িয়ে আছে, কই যাবে সেটাই হয়তো ভাবছিল। বাড়ি ফিরলে বাবার কথা, সমাজের কথা শুনতে হবে, বেঁচে থাকতে পারবে না। তার চেয়ে রাসেলের মায়ের পায়ে পড়ে মাফ চেয়ে নেবে না হয়। আর কোনো দিনও রোজার মধ্যে সে কিছুই খাবে না। জীবন যদি না থাকে মান সম্মান দিয়ে কি করবে? ভাবতে ভাবতেই অনিক এসে বলল, আন্টি আর চিল্লাচিল্লি করবেন না, ওকে আমরা নিয়ে যাচ্ছি। অনন্যা তার ভাইয়ের দিকে তাকালো। সে ভাইকে ডেকে বলল, 1 মিনিট শুনবে ভাইয়া? অনিককে খানিকটা দূরে ডেকে নিয়ে সবটা বলল। রাসেল কিভাবে আড়ালে সাপোর্ট দেয় সব কিছু বলল। অনিক ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে বোনের দিকে। তার বোন তাকে এটাও বলল সে পায়ে ধরে মাপ চেয়ে নেবে, এরপর ওরা যা বলবে তাই শুনবে। তবুও বাড়ি যাবি না? বাবা যদি বকে? তুমি তো জানো আমার এইসব কথা নিয়ে আবার যদি মা বাবার ঝগড়া হয়। আজ গেলে যদি ওরা সত্যি তালাক দিয়ে দেয় আমি মাপ চেয়ে নেব ভাইয়া। রাসেল অনেক ভালো। আর যদি বলি সে নিজেই তোকে নিয়ে যেতে বলেছে, তাহলে আমি তো তাকে বুঝাচ্ছিলাম তোকে সাপোর্ট করতে। আর যদি বলি সেই বলল
ভাই, আপনার বোনকে নিয়ে যান এই মুহূর্তে। তখন বিশ্বাস করবি? বাবা মায়ের পেছন পেছন অনন্যা 22 রোজা চলাকালীন সময়ে আসতে বাধ্য হয়েছিল। বাড়িতে প্রবেশ করার আগেই তার বাবা গেটের সামনে যাচ্ছে তাই বলে গালিগালাজ করতে লাগলো। দুই চোখ বুজে কেবল সেসব শুনেছিল অনন্যা। ভাই সাথে আসেনি, কোনো এক দরকারি কাজে শহরের বাইরে যেতে হলো। অনন্যার বাবার রাগী মানুষ, থরথর করে কাঁপছেন ভদ্রলোক। রাত পোহালেই লোকে বলবে মেয়ে ফেরত পাঠিয়েছে শ্বশুরবাড়ি থেকে। এহেন অপমান সহ্য করার থেকে মেয়ে মরে যেত। গিয়ে লাশ নিয়ে আসতে আপত্তি ছিল না। ড্রয়িং রুমে দাঁড়িয়ে অনন্যা চুপচাপ শুনছে। মানিয়ে নিতে পারেনি নাকি তাকে মেনে নিতে পারেনি। নিজের ব্যর্থতাকে বুকে আগলে নিয়ে নিজের ঘরে পড়ে রইল অনন্যা। সেহরিতে ডাক পড়ল না, তবুও সে সিদ্ধান্ত নিল এক গ্লাস পানি খেয়েই সারাদিন থাকবে। করুক আল্লাহ তালার পক্ষ থেকে মাফ, কিন্তু এই সমাজ তাকে মাফ করবেন না। অনন্যার মায়ের সাহস নেই স্বামীর বিপক্ষে গিয়ে একটা কথা বলতে বা করতে। অগত্যা মেয়েকে দোকান থেকে লুকিয়ে এক প্যাকেট বিস্কুট এনে দিয়েছিল পরদিন। অনন্যা খুলেও দেখেনি, ডাক পড়েনি ইফতারেও। আবারও সেই পানি আর দুটো বিস্কুট খেয়েই বসে রইল। ইফতারের পর মা ভাত নিয়ে এলো, চুপচাপ খেয়ে নিল। কোনো কথা বলল না, কোনো বিরোধিতা বা প্রশ্ন করল না। সে মনে মনে চিন্তা করে নিয়েছে, যদি এই বাড়ি থেকে নিতে আসে তাহলে চলে যাবে, আর নিতে না এলে 2-1 দিন পর একাই চলে যাবে। শাশুড়ির হাতে পায়ে ধরে মাফ চাইলে না করবে না। তাছাড়া বাড়ির কাজও তো কম করে না। ঈদের সময় আরও কাজ বেশি হবে, তখন না করবে না। মন খারাপ করে জানলার পাশে বসেছিল অনন্যা। তখন রাস্তা দিয়ে যাচ্ছিল ওর ছোটোবেলার বান্ধবী। এত বছর পর দেখা হওয়ায় দুজন বেশ খুশি হলো। ঠিক সেই সময় ওর মন খারাপ দেখে জিজ্ঞেস করতেই সবটা বলল অনন্যা। দীপা তাকিয়েছিল ওর দিকে, মুচকি এসে বলল, ডিভোর্স দিয়ে দে, নিজে স্বাবলম্বী হতে পারিস। অন্যটা কেন লাগবে? বাবা ভাই কারোরটাই লাগবে না। আমি যে সংসার চাই রে, নিজের আত্মসম্মান বলি দিয়ে। আত্মসম্মান বলি দিয়ে নয়, জানিস আমি চাইলেই কষ্ট করতে পারি, আর কিছু না হোক, যদি গার্মেন্টসে চাকরি করি তবুও চলে যাবে। সম্মান পাবো, কিন্তু পরিবার থাকবে না। থেকেই বা কী পাচ্ছিস? সব মেয়েই ক্যারিয়ার বা স্বাবলম্বী হতে চায় না। কিছু মেয়ে সংসার চায়, নীরবে সব মেনে নিতে চায়। তোদের চোখে আমরা দুর্বল হলেও আমরা সংসার আগলে রাখতে চাই। শোন, সংসারে থেকেও স্বাবলম্বী হওয়া যায়, ইচ্ছেটা থাকতে হয়। আমি করছি না? তোর থেকে আমার শ্বশুরবাড়ি আরও এক ধাপ এগিয়ে। বিয়েতে আমার বাবার দেওয়া গয়না তাদের পছন্দ হয়নি বলে আমাকে কেমন হেনস্থা করেছে সেটা তো দেখেইছিস। আমি মাসে খুব না হোক 3 থেকে 4 হাজার টাকা ইনকাম করি। 3টে নকশি কাঁথা মাসে সেলাই করে 4-4.5 হাজার টাকা থাকে। ওই টাকা দিয়ে আমি আমার জন্য খরচ করি, সাবান কিনি, তেল কিনি, শখের চুড়ি কিনি, কিছু খেতে ইচ্ছে হলে খাই, আবার কিছু জমাই। চাই না কারোর কাছে কিছু। তুই অন্তত করতে পারিস। আমি বলছি কি শোন, আমার কাছ থেকে তুই টাকা নিয়ে একটা কাঁথা সেলাই করে দেখ। যদি পারিস তাহলে আমি অর্ডার দেব। এখন কতদিন পরে ওরা যোগাযোগ করবে তার তো ঠিক নেই। সেই কয়েকদিন মন খারাপ করে না থেকে কিছু একটা কর। নিজেকে একটু দাম দে। পানিরও দাম আছে, মাটিরও দাম আছে। ওই যে রাস্তায় পড়ে থাকা ময়লা, প্লাস্টিক, সেটারও দাম আছে। তবে তুই নিজেকে কেন তুচ্ছ মনে করছিস? কার জন্য করছিস একটু বলবি? অনন্যা ফ্যাল করে তাকিয়ে রইল। দীপার কথায় রাজি হতে বাধ্য হয়েছে, কারণ এরপরও দীপা প্রায় 1 ঘন্টা নানা কথা বলে বুঝিয়েছে। সে এটা বুঝতে পেরেছে রাজি না হলে দীপা ওকে ছাড়বে না। ইফতারের পর অরণ্যার বাবা তারাবির জন্য যেতেই দীপা এলো। একটা কাঁথা ও নকশা করেই রেখেছিল, সাথে কয়েকটা সুই আর সুতো। সেসবের নিচে ছিল সামান্য খাবার, 4টে কলা আর 2টো পাউরুটির প্যাকেট। রাত ভোর, অনন্যার আর ঘুম এলো না। রাসেলের কথা মনে পড়ছিল বারবার। ফোনটাও তো বাড়িতেই। কী করছে ওই বাড়িতে সবাই? ভাবতে ভাবতে কখন যে অর্ধেক কাটা সেলাই হয়ে গেছে খেয়ালও করেনি।
অপরদিকে রাসেলদের বাড়ির অবস্থা বেশ কাহিল। রাসেল দেখেও না দেখার ভান করে আছে। 2 দিন যাবৎ ঘর পরিষ্কার হয় না। ইফতারের সময় রান্না করা খাবার সেহরিতেও চলছে। এখন আর ওয়াশিং মেশিন চালালে বিল ওঠে না। ব্লেন্ডে করা মশলা স্বাস্থ্যের জন্য খারাপ হয় না। 2 দিনেই বাড়ির এই অবস্থা দেখে না হেসে পাচ্ছে না। তবুও মাকে কিছুই বলল না। বিছানায় গা এলিয়ে দিতে অনন্যার কথা মনে পড়ে তার। ফোনটাও নেয়নি। খেয়েছে তো? অনন্যার ভাই শহরের বাইরে, কার থেকে খবর নেবে? না, কাল অফিস যাওয়ার পথে একবার দেখে যাবে। কিন্তু আর ঘুম হলো না। ছোট বোনের ছেলের জন্য দুধ গরম করতে গিয়ে মায়ের হাত পুড়ে গেল। তাকে নিয়ে ছুটতে হলো হসপিটালে। 2 বোন বাড়িতে, মায়ের হাত পুড়ে গেছে, এবার কি হবে? ইফতারের সময় বেজে গেল কাণ্ড। রাসেল দেখেও দেখার ভান করল না। ইফতার শেষে 2 বোন আর মা বাবা তাকে ডেকে বলল, শোন, সংসার করতে গেলে 2-4টে কথা হবে, তাই বলে বউকে বাপের বাড়িতে রাখা উচিত হবে না। যাও, গিয়ে নিয়ে এসো। আমি তো তালাকের কাগজ করতে দিলাম আরও তোমার কথা শুনে। তুমিই তো বললে ডিভোর্স দিতে। রাসেলের মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ল। কয়েক মাস আগে তার ফুফাতো বোনের ছেলের বউকে একই ঝামেলায় তালাক দিয়েছে। পরের বউ এখন নাকানে চুবানি দেয়। কিন্তু অনন্যা তেমন নয়। হুমকি ধমকি দিলে মেয়েটা চুপ হয়েই যায়। না, ছেলেকে বুঝাতে হবে। সে ছেলেকে যতই বুঝায়, ছেলে ততই উল্টো কথা বলে। বোন দুলাভাই কারোর কথাই মানে না। তার এক কথা, যেই মেয়ে রোজার দিনে খায় তাকে নিয়ে সংসার হয় না। বাধ্য হয়ে তার মা বলল, আরে মেয়েদের জন্য আল্লাহ তাআলা মাফ করেছেন ওই 7 দিন। ওই 7 দিন খেলে কিছু হয় না। না মা, তুমিই বলেছো ও নাস্তিক। তাছাড়া ওর রান্না ভালো হয় না। মশলা ব্লেন্ডারে ব্লেন্ড করতে চাই। 3 বেলা গরম গরম তরকারি, ভাত রান্না করে না। ওই মেয়ে আমি চাই না। তুমি তো ভালো মা, তুমি 3 বেলা পাটায় মশলা বেটে আমাদের খাওয়াতে পারবে না? কিন্তু আমার হাত তো পুড়ে গেছে। ঈদের আগে আপারা আছে, আপারা করবে। আমরা ঘুরতে এসেছি ভাই, এসে এসব করা আমাদের বাচ্চা নিয়ে কষ্ট হবে না? আপা, তোমাদের কষ্ট হয় আর ওই মেটার হয় না? 3 বেলা মশলা পাটায় বেটে ভাত তরকারি রান্না করতে। আমি নামক জাহান্নাম থেকে মুক্তি দিতে চাই। চিন্তা করো না, এরপর যাকে আনবো সে এসব করবে না। শুরু থেকে আমি করতে দেব না। তোমাদের সংসারের জন্য আমি আমার স্ত্রীকে কষ্ট দেব না। কেউ কোনো জবাব দিতে পারল না। রাসেল বাসা থেকে বেরিয়ে গেছে। ভোর হলেও সে ফিরল না। পাছে আবার ওই বাড়িতে তালাকের কাগজ পাঠায়, এই ভয়ে রাসেলের বাবা 2 মেয়ের জামাইকে নিয়ে চলে গেল অনন্যার বাড়ি। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। অনন্যার একটা কাঁথা সেলাই শেষ। সবেমাত্র কলা পাউরুটি আর পানি খেয়ে আবার বসেছে কোথাও কোনো কিছু বাদ পড়লো কিনা দেখতে। অমনি দীপা এলো। হাতে 1500 টাকা গুজে দিল, সাথে আরও 2টো কাঁথা। ফিসফিস করে বলল, এত চাপ নিতে হবে না। শোন, ট্রিট না দিলি সালামি কিন্তু দিস আফা। 2 বান্ধবী কথার ছলে হাসছিল। তখন গেট দিয়ে প্রবেশ করলো রাসেলের বাবা বোন জামাইয়েরা। তারা নিতে এসেছে। অনন্যার বাবা এক কথাই রাজি, কিন্তু ওর ভাই রাজি নয়। আপাতত তারা কথা দিয়ে গেছে আর কিছুই হবে না ওদের দিক থেকে। যাওয়ার সময় দীপার দেওয়া টাকা থেকে 1000 খানেক টাকা মায়ের হাতে দিয়ে বলল, মা, শাড়ি কিনো একটা তোমার ইচ্ছে মতো। ইফতারের পর নিজের রুমেই বসে কাঁথা সেলাই করছিল অনন্যা। আজ হাতে হাতে সবাই কাজ করেছে। রাসেল ফিরে কারোর সাথে কথা না বলে নিজের রুমে চলে গেল। অনন্যাকে বিছানায় বসতে দেখেও কিছু বলল না। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ওর হাতে একটা স্ট্যাম্প পেপার এগিয়ে দিল। অনন্যা আসার পর শুনেছে রাসেল ওকে তালাক দিয়ে মুক্তি দিতে চেয়েছিল। তবে কি? অনন্যা হাত বাড়িয়ে কাগজটা নিয়ে সেটা খুলে দেখল। এটা ফ্ল্যাটের দলিল, মালিকানাধীন ওর নিজের নামে। রাসেল ওর পাশে আরাম করে বসতে বসতে বলল, কাঁথা সেলাই করো, আমার কোনো আপত্তি নেই। অবসর সময় পার হবে। কিন্তু অনন্যা, অন্যায় মেনে নিও না। আমি ছেলে, চাইলেও মুখ ফুটে বলতে পারি না, কিন্তু তোমাকে পারতে হবে। শোনো মেয়ে, এই যে এটা তোমার নিজের বাড়ি, না বাবার বাড়ি, না শ্বশুর বা স্বামীর বাড়ি।
এটা থাকবে তোমার বাড়ি। যদি আবার বিতৃষ্ণা আসে এই সংসারে, তাহলে সংসার তোমার নিজের গৃহে সাজাবে। তবুও এই স্বামী নামক অহেতুক আসামিকে আর যন্ত্রণা দিও না। তুমি ছাড়া যে খাখা করে এই বুকের ভেতর। অনন্যা আবারও আজকে অঝরে কাঁদছে। কেন কাঁদছে সে জানে না, কিন্তু আজ শবে কদরের রাতে সে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে মোনাজাত করেছে, আল্লাহ যেন এই মানুষটাকে সারা জীবন পাশে নিয়ে চলার তৌফিক দান করে। সমাপ্ত।